আমি কি কারণে জানি নিশোকে নিতে পারি না, ওর অডাসিটি দেখ আমার পছন্দ না। ও যে প্রথম ছবি করতে এসে সাকিবকে নিয়ে যে দান্দিক অবস্থান তৈরি করেছে, আমার কাছে মনে হচ্ছে এটা শিল্পী সুলভ হয়নি। ছোটবেলায় আসলে সত্যি কথা বলতে যেটা, যে ঈদের জন্য অপেক্ষা করতাম একটি বিশেষ কারণে, সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। কখনো দাদা বাড়ি বা নানার বাড়িতে ঈদ করার সৌভাগ্য হয়নি। নতুন জুতা কিনলে সেটা মাথার কাছে রেখে ঘুমাইতাম। 3টা শার্ট আর একটা মেয়েদের জামা ঝুলছে, মানে আমি সবার ছোট, আমার 3 ভাইয়ের জন্য 3টা শার্ট আর আমার বোনের জন্য একটা জামা। আমার মা সারা রাত ধরে এটা বানিয়েছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনপিবির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি, আর আমার সাথে আজ আড্ডায় যোগ দিয়েছেন আমাদের সবার প্রিয় একজন জনপ্রিয় অভিনেতা, যিনি তার যাত্রা শুরু করেছিলেন একজন পরিচালক হিসেবে এবং এখন দাপিয়ে অভিনয় করছেন, এবং আমার মনে হয় মাসে 30 দিনের মধ্যে 29 দিনই তাকে শুটিং সেটে পাওয়া যায়। সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ রানা। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আমি একটা খুব ক্যাজুয়াল আড্ডা দিব আপনার সাথে, একেবারে ঘরোয়া আড্ডার মতো। তো সবার কাছে কিন্তু ঈদের আলাদা আলাদা মানে থাকে। আব্দুল্লাহ রানার কাছে ঈদের মানে কি? ঈদের মানে তো আসলে এখন কি বলবো, ঈদের মানে তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমি ছোটবেলায় ঈদের মানে আমার কাছে একরকম ছিল, কৈশোরে একরকম ছিল, তারপরে একরকম, এখন আরেক রকম। সো এটা আসলে কি বলবো, তবে সার্বিকভাবে একটাই বলা যায়, ঈদ মানে হচ্ছে আনন্দ সবাইকে নিয়ে। আচ্ছা, মানে আমার মনে হয় ঈদ আসলেই হচ্ছে গিয়ে অনেক অনেক পরিবার আছে যারা দূর দূরান্ত থেকে এসে একসাথে হচ্ছে। ঈদ মানে হচ্ছে গিয়ে শৈশবের একটা স্মৃতি মনে পড়ছে। ঈদ মানে মজার মজার সব খাবার, মানে সব দিক থেকেই আসলে হচ্ছে আনন্দ ঘিরে রাখে আমাদের। মূলত আনন্দটা আসলে শেয়ার করা সবার সাথে। জি জি, যে আমরা সারা বছর ব্যস্ত থাকলেও, সবাই তো ব্যস্ত থাকি, ঈদের ওই 2-1টা দিন আমরা সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নিই, চেষ্টা করি। একটু ছোটবেলার ঈদ সম্পর্কে জানতে চাই। ছোটবেলার ঈদের স্মৃতি চোখের মধ্যে কেমন ভাসে? ছোটবেলায় আমার ঈদের একটি স্মৃতি সারা জীবন থাকবে, আশা করি মনে থাকবে। সেটা হচ্ছে যে ঈদে তো নতুন কাপড় পরার একটা আগ্রহ থাকি, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে। তো আমরা 4 ভাই বোন ছিলাম। আমি যখন ছোট, আমার বয়স সম্ভবত 4-5 বছর, যে কোনো কারণে হোক সে বছর আমাদের কোনো ঈদের পোশাক কেনা হয়নি। ওই সময় আসলে ঈদের পোশাক কেনার এই চলটাও এত প্রকট ছিল না। এখন যেমন ঈদকে সামনে রেখে 1.5-2 মাস আগে থেকেই মানুষ ঈদ শপিং করে, তখন তো এটা ছিল না। আর তখন ঢাকা শহরে আমাদের শপিং বলতে ছিল হয় নিউ মার্কেটই, এলিফ্যান্ট রোডে আমরা অনেক অনেক বড় হয়ে গিয়েছি। তো সে বছর ঈদের কোনো পোশাক কেনা হয়নি। একটু মন তো খারাপ ছিলই, তো মন খারাপ নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। আমি সবার ছোট। সকালে উঠে দেখি, মানে সকালে ঘুম ভাঙার সময় একটু মন খারাপ ছিল যে আজকে ঈদে কোনো নতুন কাপড় নেই। হঠাৎ তাকে দেখি যে আমাদের চোখের সামনে, বিছানার সামনে ওয়ালে 3টা শার্ট আর একটা মেয়েদের জামা ঝুলছে, মানে আমি সবার ছোট, আমার 3 ভাইয়ের জন্য 3টা শার্ট আর আমার বোনের জন্য একটা জামা। আমার মা সারা রাত ধরে এটা বানিয়েছে। মানে এটা আমরা, এখন আমার কাছে বিস্ময়কর লাগে যে উনি এক রাতে কিভাবে 3টা বানালেন। হয়তো উনি আগেও কিছু করে রেখেছিলেন আমাদের সামনে, সেটা আমরা দেখিনি। সো ইট ওয়াজ আ সারপ্রাইজ, ইট ওয়াজ আ ভেরি বিগ সারপ্রাইজ। তো সেইটা আমার সারা জীবন মনে থাকবে। যে আর ওই শাড়ি, মার শাড়ি কেটে কিন্তু ওগুলি বানানো, নর্দের যে কাপড় কিনে এনে বানানো হয়েছে, মারই পুরান শাড়ি কিনে কেটে আমাদের 3টা জামা, আরেকটা শাড়ি কেটে বোনের জামা। তো সেটা, ওই পোশাকটাই আমার কাছে সারা জীবনের শ্রেষ্ঠ পোশাক মনে হয় এখনো পর্যন্ত। আচ্ছা, আর আমার মনে হয় যে শুধু শ্রেষ্ঠ পোশাকই না, আমার মনে হয় যে পৃথিবীর অনেক দামি কাপড়ের থেকে আমার মনে হয় ওইটা অনেক বেশি মূল্যবান। আমার কাছে আমার বোনের জামার কালেকশনটা এখনো আছে। ওই ছোটবেলার আমাদের শার্ট নেই, কিন্তু আমার বোনের জন্য যে জামাটা বানিয়েছিল সেটা আমি, মানে এটা তো আসলে মাই রেখে দিয়েছিল, তো মা মারা যাওয়ার পর ওইটা আমি যত্ন করে রেখে দিয়েছেন। আর রাখাটা আমার মনে হয় যে আসলে যৌক্তিক, কারণ একজন মা সারা রাত বাচ্চাদের জন্য কাপড়টা সেলাই করলো, মানে মায়েদের চিন্তা আসলে এত বেশি মহান কিভাবে আমি বুঝি না। তারা নিজেকে একেবারে হচ্ছে ডেডিকেটেডলি দিয়ে দেয় বাচ্চাদের জন্য। এবং আমারও ভাইয়া হচ্ছে গিয়ে, আমরা 6 ভাই বোন, ছোটবেলা থেকে আমার মাই আমাদের কাপড় বানায়। আমরা মধ্যবিত্ত পরিবারে, যেমনটি আপনি বললেন যে মধ্যবিত্ত পরিবারে অনেক সময় এরকম হয় যে টেইলারের কাছে গিয়ে কাপড় দেয়া, এবং যেহেতু অনেকগুলো ভাই বোন, এত খরচের ব্যাপার, সেটা যেমন সেভ হবে এবং মায়ের ভালোবাসা দিয়ে বানানো কাপড় আমরা পরে। আমি মা প্রসঙ্গে একটা কথা বলি, আমি সবসময় মানে মাকে তুলনা করি, শুনতে আপনার খুব খারাপ লাগবে, কাকড়া বিছার সাথে। কেন জানেন?
কাকড়া বিছা কিন্তু বিষাক্ত বিছা। ওই যে এর পেছনে বিচ্ছু। বিচ্ছু না, এটা বেসিক্যালি কাকড়াই। আচ্ছা। কি কাকড়া যেন, এটার লেজে বিষ থাকে। ও তো এ যখন বাচ্চা দেয়, এর সব বাচ্চা, শত শত বাচ্চা ওর পিঠের উপরে নিয়ে নেয়, ও পিঠে রাখে। কেন রাখে জানেন? এই বাচ্চাগুলা ওর পিঠ খেতে থাকে, খেতে 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 একটা পর্যায়ে বাচ্চাগুলো সবল হয়ে ইন্ডিপেন্ডেন্টলি বেরিয়ে যায়, আর ওই মা কাকড়াটি মরে যায়। মানে মারা ও, যায়? হ্যাঁ, ওকে খেয়েই বাচ্চাগুলা আসলে পূর্ণাঙ্গতা পায়। তো আমি সবসময় আমার মাকে মনে হয় মানে স্যাক্রিফাইসই করে গেল সারা জীবন। অবশ্যই সবকিছু। মায়েরা এটাই করে আসলে। মাদেরকে লাল সালাম দেওয়া উচিত আমাদের সেই জন্য। ছোটবেলায় ঈদে কোন বিষয়টি আপনাকে বেশি আনন্দ দিত? নতুন কাপড়, বা হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা, কিংবা সালামি কালেক্ট করা, নাকি মজার মজার খাবার? ছোটবেলায় আসলে সত্যি কথা বলতে যেটা, যে ঈদের জন্য অপেক্ষা করতাম একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। কারণ ওই সময় আমাদের সারা বছর ধরে, এখন যেমন বাচ্চারা জন্মের পর পানি আর কোক একসাথে খায়, বা পানি সফট ড্রিঙ্কস একসাথে খায়, বা চা, আমাদের সেই সুযোগ ছিল না। মানে এটা এমন না যে কৃপণতার জন্য, এটা খাওয়া যাবে না, নিয়ম এটা ছিল, নিয়ম। নিয়ম ছিল যে হ্যাঁ খাবা, একদিন খাবা। তা আমরা অপেক্ষা করতাম ঈদের জন্য, যে ঈদে ওই আমাদের যে সালামি টালামি পেতাম সেটা দিয়ে আমরা প্রথম খাবার যেটা বাসার বাইরে বের হয়ে খেতাম, সেটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কস। আচ্ছা, বাহ, চমৎকার। ছোটবেলায় একটু হচ্ছে ভিন্ন প্রসঙ্গে যাই। ছোটবেলায় এখন দেখা যায় অনেকে হচ্ছে গিয়ে ক্লাস 7-6 প্রেম করা শুরু করে, এবং একসাথে হচ্ছে গিয়ে ঈদও পালন করে প্রেমিকার সাথে। এরকম কোনো ঘটনা কি ঘটেছে? না না, ছোটবেলায় আমাদের তো এই ধরনের চিন্তা আসলে আমাদের মাথায় আসে না। মানে আসলে যুগ পরিবর্তন হতে এখনকার বাচ্চারা তো আসলে সেলফোনেই অনেক কিছু শিখে যায়, ঠিক আছে, বা বড়দের দেখে দেখে অনেক কিছু শিখছে। তা আমাদের সময় তো আসলে পরিবেশটা এরকম ছিলই না মোটেও। আর আমরা যে প্রেম করার চিন্তাটা আসলে করতে পারি না কেন, একসাথে আমরা অনেকগুলি ছেলে মেয়ে বড় হয়েছি, এবং প্রত্যেক আসলে ভাই বোনের মতন বড় হয়েছি। যে বুয়েট ক্যাম্পাসে ছিলাম, তো প্রতিটা পরিবারই আমাদের নিজেদের পরিবারের মতন ছিল, এবং কোনো বাবা মারও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না যে এই তুমি ওই মেয়ের সাথে মিশবে না, বা তুমি ওই ছেলের সাথে মিশবে না। বিকজ আমরা বড়ই হয়েছি ভাই বোনের সাথে। এবং আমার ছোটবেলার বন্ধু বান্ধবী যারা আছে, এদের মধ্যে আমার 3-4 বছর বড় অনেকে আছে, আমার 3-4 বছর ছোট অনেকে আছে, কিন্তু সবাই আমরা কিন্তু বন্ধু স্টিল নাও। আচ্ছা, বাহ, চমৎকার। তার মানে হচ্ছে বাবা মায়ের ভরসার জায়গাটা কিন্তু তখন ছিল, যে না আমার ছেলে মেয়ে আসলে হচ্ছে অন্য কোনো দিকে যাবে না, তারা সুন্দরভাবে বড় হচ্ছে। আচ্ছা, দাদা বাড়ির ঈদ বেশি মজার ছিল নাকি নানা বাড়ির ঈদ বেশি মজার ছিল? এটা আমি বলতে পারবো না, কারণ আমি আসলে কখনো দাদা বাড়ি বা নানার বাড়িতে ঈদ করার সৌভাগ্য হয়নি। কারণ যখন আমি ঈদ বোঝা শুরু করলাম, আমার নানার বাড়ি ততদিনে নদী ভাঙন এলাকায়, তো নদীর ভাঙন চলে গেছে, আর নানাও ছিলেন না, আর নানি আমাদের সাথেই থাকতেন। সো ওই চ্যাপ্টার ক্লোজ। আর দাদা বাড়িতে আসলে যাওয়া হয়নি তখন। ইনফ্যাক্ট আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড় হয়েছি। আমি স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তী 2-1 বছর বাড়িতে যাতায়াত ছিল। এরপরে দীর্ঘ বছর যাইনি, মানে দীর্ঘ বছর বলতে আর যাইনি। আমি আবার যাওয়া শুরু করেছি 10 বছর আগে থেকে। সেই মাঝখানে প্রায় 40টা বছর বাড়ির সাথে আসা যাওয়া ছিল না, এখন আমি আবার নতুন করে এই আসা যাওয়াটা শুরু করছি। ঠিক আছে, দাদা বাড়ি নানা বাড়ি বাদ দিলাম, শ্বশুর বাড়ি তো আছে। শ্বশুর বাড়ির ঈদের অভিজ্ঞতা কেমন? শ্বশুর বাড়ির ঈদের অভিজ্ঞতা হচ্ছে কি বলবো, যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই যমুনার ওই পারে। তো ওইখানে ঈদের আয়োজন মানে হচ্ছে মাছ, যত ধরনের মাছ আছে, মাছ খেতে খেতে অস্থির হয়ে যেতে হয়। আমি নিজে মাছ অতটা পছন্দ করি না, খুব যে অপছন্দ করি তাও না, কিন্তু একটা জিনিস এত বেশি, মানে আপনি হয়তো দেখা যাবে যে ওইখানে, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, আমি হয়তো ভাতের সাথে চাটনি খেতে চেয়েছি, সেটা হয়তো একটা মাছের কিছু নিয়ে আসবে, মানে এত মাছ পাগল তারা। তা আমি এত মাছ পাগল না। এমনিতে আনন্দের, আমি ওইটুক সময় যথেষ্ট বিশ্রাম নিতে পারি, কারণ শ্বশুরবাড়িতে আমি অনেক ঘুমানোর সুযোগ পাই। বাহ, চমৎকার। তার মানে বোঝা যাচ্ছে আরামপ্রিয় ভাই, খুব আরামপ্রিয়। আচ্ছা, সালামির ব্যাপারে একটু বলি, যে সালামি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পেয়েছিলেন, এটা কি মনে আছে কিনা? সালামি আমার যতটুকু মনে পড়ে, 1 টাকা, তখন তো 2 টাকার নোটও ছিল না, ওই খুচরা হয়তো 1 টাকা দিয়ে, 1 টাকা ছিল আমাদের সর্বনিম্ন সালামি, আর সর্বোচ্চ 10 টাকা। 10 টাকা খুব রেয়ার, আমার মনে পড়ে না 10 টাকা, 5 টাকা পর্যন্ত হয়তো ছিল। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে 1 টাকা এবং সর্বোচ্চ হয়তো 5 বা 10 টাকা হতে পারে। কিন্তু আমাদের কাছে ওই অ্যামাউন্ট কখনোই ব্যাপার ছিল না। আমরা
আমরা নিয়েছি সালামি, এটাই আমাদের আনন্দ ছিল। এবং আমরা করতাম কি, আমরা ওই যে 10-15 জন বন্ধু বান্ধবী বললাম একসাথে বড় হয়েছে, আমরা সব লাইন ধরে মানে সব বাসায় বাসায় যেতাম, এবং যে বাসায় যেতাম ওনারাও জানতো এই বাচ্চাগুলো আসবে, ওনারাও সবাইকে একদম গড়পড়তা দিয়ে দিত। ওটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে চেতাম, বাট মুখে কিছু দিতে হবে, কারণ হচ্ছে আরেক বাসায় গিয়ে তো সালামিটা নিতে হবে। আচ্ছা ভাইয়া, তখন কি এই যে পাড়া প্রতিবেশীরাও সালামি দিত? আমি আসলে সালামি নিয়েছি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হয়নি। কারণ হচ্ছে ওই সময় আত্মীয় স্বজনের সাথে ঈদের যোগাযোগটা কম হতো। কেন, ঢাকায় আমাদের তেমন কোনো আত্মীয় তখন ছিল না, হয়তো দেশের বাইরে ছিলেন বা অন্য কোনো জেলায় ছিলেন। ঢাকাতে মানে আত্মীয় বলতে আমি বলছি আমার খালা মামা, তারাই তো, চাচা, হ্যাঁ, চাচা, তারা কেউ ঢাকায় ছিলেন না। সো আর আমাদের আত্মীয়ের চেয়ে আসলে বেশি ছিলেন আমাদের প্রতিবেশীরা। কারণ এক একটা ফ্যামিলি আসলে আলাদা করতে পারতাম না, মনে হতো সব ফ্যামিলি আমার ফ্যামিলি। আপনি অবাক হয়ে যাবেন, আমরা ওই সময় এমনও হতো যে এই যে বৈশাখ মাসে কালবৈশাখীর সময় আমরা ভোরে মানে অন্ধকার থাকতে এই ছোট ছোট বাচ্চা আমরা বের হয়ে যেতাম বাসা থেকে, বের হয়ে আমরা আম কুড়াতাম। আমটাম কুড়ানোর পরে দেখা গেল আমার বাসায় যাইনি, আমি অন্য কারো বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছি। তো এটা নিয়ে বাসায় কখনো চিন্তা করতো না, বাসায় জানতো যে কোনো না কোনো বাসায় আছে। আচ্ছা, তো চমৎকার। এই পরিবেশটাই আমাদের ছিল। তো এই পরিবারগুলোই আসলে আমাদের আত্মীয়ের মতন। কাজের জন্য তো দেশের বাইরে অনেকবার যাওয়া হয়েছে, এমন কি কোনো ঈদ আছে যেটা বিদেশেই করতে হয়েছে? না না না, এরকম কোনো ঈদ, এরকম কোনো ঈদ নেই, সব ঈদ আপনি আমি আলহামদুলিল্লাহ। বিদেশে মানে কি, আমি ঢাকার বাইরে আমি ঈদ আসলে ওই বিয়ের পরে শুধু সিরাজগঞ্জে গিয়ে করেছি, শ্বশুর বাড়িতে। আমি ঢাকার বাইরে ঈদ খুব কম করেছি। বিয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, একটু জানতে চাই যে জীবনে প্রথম একটাই তো বিয়ে করেছেন, তো সে বিয়ের পরে প্রথম ঈদটার স্মৃতি কেমন ছিল? স্ত্রীর সাথে প্রথম ঈদ রোমান্টিক ছিল, কারণ যেহেতু মাত্র বিয়ে করেছে, আর বিয়ের খুব কাছাকাছি সময় ঈদটা হয়েছিল। আচ্ছা, তো একটু তো রোমান্টিক ছিলই। আচ্ছা আচ্ছা, শপিং এর কি স্মৃতি মনে পড়ে যে প্রথম ঈদ বিয়ের পরে শপিংটা কিরকম না, ছিল? শপিং এর স্মৃতি মনে পড়ে না এই জন্য যে আমি যখন বিয়ে করি তখন আসলে আমার আর্থিক অবস্থা খুব যে ভালো ছিল মানে সেরকম না। মানে আপনি টেলিভিশনে কাজ করেন, আপনি ভালো করে জানেন যে টেলিভিশনে যখন কোনো বিল টিল আটকে যায় তখন আর কিছু করার থাকে না। আর আমরা তো ফ্রিল্যান্সার, আমরা যখন কোনো বিল পাই মানে প্রয়োজনের বেশি পেয়ে যাই, মানে যেটা 6 মাসের টাকা হয়তো একদিনে পেয়ে যাই, তো সেই টাকাটা আসলে 1 মাসে খরচ হয়ে যায়, বাকি 5 মাস তো বসে থাকতে হয়। আর ঈদের সময় বেশিরভাগ সময় যেটা হতো যে ঈদের কাজ টাজ করে যখন আমরা মাস্টার কাছের ডেলিভারি দিতাম, সেটা দেখা গেছে একদম শেষ দিন, চান রাতে বা কখনো কখনো ঈদের দিন। সো ওইটার বেশিরভাগ বিলই আসলে পেতাম ঈদের পরে। আচ্ছা, কিন্তু তাহলে বিয়ের পরে প্রথম ঈদ স্ত্রীকে কিছু কিনে দেওয়া হয়নি? না, সেটা দিয়েছি, কিন্তু খুব খুব সাদামাটা কিছুই দিয়েছিলাম বোধহয়। সেটাই আমার মনে হয় তার কাছে অনেক বেশি দামি ছিল, কোনো কমপ্লেইন তো করেনি যে না। আমার স্ত্রী এই ব্যাপারে খুবই দারুণ জিনিস। এটা আমি খালি বিয়ের পরের কথা বলছি না, বহু বছর আমি ওকে মানে স্পেশালি যে কিছু গিফট করা সেটা করিনি, বহু বছর করা হয় না। এটা নিয়ে তার কোনো অভিযোগ নাই। তার মানে শুধুমাত্র যখন প্রেমের ছিল বোধহয়, এই জন্য এটাকে প্রেম বলা যায় যে সেমি প্রেমের বিয়ে আর কি। প্রেমও ছিল কিছুটা, আবার অ্যারেঞ্জও ছিল কিছুটা। আর আমি লাকি যে ওর আসলে এই জাতীয় কোনো ডিমান্ড নেই, ও কখনোই বলে না যে আমার এটা লাগবে ওইটা লাগবে। শুধু যখন ঝগড়াঝাটি হয় তখন আমাকে বলে তুমি আমাকে কখনো এগুলি দাও নাই, ঠিক আছে, এছাড়াও এমনিতে রেগুলার লাইফেও কখনো কোনো কিছু চায় না। ঠিক আছে, আপনি না হয় দিলেন না, ঈদে কি তিনি আপনাকে কিছু দিয়েছিলেন প্রথম ঈদে? হ্যাঁ, সে এটা আমার মনে আছে, বেশ পরপর বেশ কয়েকটা ঈদেও আমাকে ফতুয়া দিত। ওর খুব পছন্দ ছিল ফতুয়া, আর আমি খুব বিরক্ত হতাম, কারণ আমি ফতুয়া পড়া খুবই অপছন্দ, আমার ভালোই লাগতো না। কিন্তু পছন্দের মানুষ যেটা পছন্দ করে সেটা তো করতেই হবে। তার মানে প্রথম ঈদে ফতুয়া দিয়েছিল। কি রঙের ছিল মনে আছে? বাসন্তী রঙের। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এবার একটু জানতে চাই যে হচ্ছে সিনিয়র তারকারা তো আছে, মানে ধরেন আপনি যখন হচ্ছে গিয়ে একটু জুনিয়র ছিলেন তখন আপনার সিনিয়র তো তারকারা ছিল, কখনো সালামি পেতেন তাদের কাছ থেকে? না না না, কারো কাছ থেকে? কারণ যে বললাম ঈদের এই সময়টাই তো আমরা ছুটি কাটাই। আচ্ছা, ধরেন 5 দিন হোক বা 7 দিন হোক, এই যে যেমন আমাদের আজকেও কাজ আছে, কালকে থেকে ধরেন 25 তারিখ পর্যন্ত একটা মানে আমাদের শুটিং টুটিং সব বন্ধ থাকবে। সো ওই অর্থে তো সিনিয়রদের সাথে আসলে, সিনিয়র বা জুনিয়র কারোর সাথে দেখা হবে না, কারণ সবাই তো আসলে যার যার বাড়িতে চলে যায়। আপনি দেখবেন ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, আমাদের বেশিরভাগ অভিনয় শিল্পীও কিন্তু ঢাকার বাইরেই থাকে। অল্প
কিছু সংখ্যক যারা আছে সংখ্যক যারা আছে তারা থাকে। থাকে, তারা তো তাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আর আমার হয়েছে কি, আমি যেহেতু আগে পরিচালনা করতাম, পরবর্তীতে অভিনয় শিল্পী হয়েছে, জি তা আমি না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছে। যেমন পরিচালকদের একটা গ্রুপ থাকে, একটা বড় গ্রুপ থাকে, 20-25 আবার জনের অভিনেতাদের সার্কেল, থাকে আলাদা। অভিনেতাদের থাকে। আমি না আসলে কোনো গ্রুপেই পড়ি না। পরিচালকরা আমাকে মাঝে মাঝে একটু অপছন্দ করে আর্টিস্ট হিসাবে ধরে নেয়, কারণ আর্টিস্ট, পরিচালক আর অভিনয় শিল্পীর মধ্যে কিন্তু একটা দ্বান্দ্বিক অবস্থান কাজ করে, আপনি দেখবেন প্রায় জি, দেখা জি, যায়। জি, জি। তা আমি যেহেতু এখন অভিনয় করি, আমি তো সবসময় অভিনয় শিল্পীদের স্বার্থ নিয়েই কথা বলি বা ওদের সাথেই থাকি। তো পরিচালকরা আমাকে এখন একটু দূরের ভাবে। আবার ওই আমাদের পরিচালক সমিতিতে আমি মেম্বারশিপ আপডেট করি নাই, সেটাও প্রায় বহু বছর। ওরা এটা নিয়ে আমার উপরে এক ধরনের কেন আর অভিমান কখনো আছে। পরিচালনা করবেন বললে না? আমার না আসলে করা হয়ে ওঠেনি, আপডেট করা হয়নি। পরিচালনা হয়তো করব, কিন্তু এখন পর্যন্ত যেহেতু আপডেট করি না, এটা নিয়ে ওদের একটা আক্ষেপ। আমি নিজেদের শিল্পীর কাতারে ভাবতে পছন্দ করি। তো সবকিছু মিলে আসলে একটা কেমন জানি একটা আচ্ছা, দূরত্ব কিন্তু থাকে। আপনার তো অনেক জুনিয়র আছে, অনেকে আপনাকে ভালোবেসে বলে রানা ভাই আমাকে কিন্তু সালামি দিতে হবে, কাউকে সালামি দেওয়া হয়? ওইটা হচ্ছে যারা জোর করে আদায় করে নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো এই যে ঈদ ঢাকায় বা যখন আপনি কাজ করেছেন, ঈদ সেটের মধ্যে করা হয়েছে, এরকম অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার ঈদ সেটে মানে কি, আমি যখন ডিরেকশন দিতাম, আমি বিয়ের পরে বেশ কয়েকটা ঈদ, 3-4টা ঈদের দিন আমাকে শুটিং করতে হয়েছে। আচ্ছা, যখন পরিচালনা করেছেন। পরিচালনা হ্যাঁ, করতাম। তার মানে অভিনয়ে আসার পরে আর হচ্ছে গিয়ে ঈদের না, দিন কাজ অভিনয়ে করা আসার হয়নি। পরে আর করতে হয়নি। আচ্ছা, আমরা তো সবসময় আপনাকে খুব সিম্পল এবং হচ্ছে গিয়ে কমফোর্টেবল কাপড়ে দেখি। ঈদের সময় কি ধরনের কাপড় পরতে বেশি পছন্দ করেন? ওই সিম্পল কমফোর্টেবল কাপড় পরতে পছন্দ করি। আমি না ওই কোনো ফর্মাল পোশাক বা এই যে পাঞ্জাবি আমি পছন্দ করি, কিন্তু সবসময় না। যেমন গরমের সময় আমি চাই যত মানে গরম কম লাগুক এরকম পোশাক আশাকে। তো পাঞ্জাবি, ঈদের পাঞ্জাবিগুলো একটু ডেকোরেটিভ একটু, হয়তো, হ্যাঁ, একটু পরলে হয়। গরম লাগে। তা আমি একদম সিম্পল সাদা পাঞ্জাবি আমার সবচেয়ে আরাম লাগে। ভাবি কি এখন আর আপনাকে ফতুয়া কিনে দেয় না? না, ওকে আমি অবশ্যই সেটা বন্ধ করাতে পেরেছি। আমি বলছি, তুমি প্লিজ আমাকে ফতুয়া দিও না, আমার ভালো লাগে না এটা। কিন্তু ওর ফতুয়া পছন্দ ছিল। আচ্ছা আচ্ছা। সিনেমা দেখাটা ছিল হচ্ছে গিয়ে আগে একটা সময়ে এক সর্বস্তরের মানুষের ঈদ, যে ঈদ আসলে সিনেমা দেখবো, একটা আলাদা আনন্দ দিত। আপনার কি সেরকম সিনেমা দেখা হয়েছে ঈদের সময়? ঈদের সময় না, আমাদের বিয়ের পরে 2-3 বছর সেটা ঈদে তো হতোই। ঈদ ছাড়াও আমার আর আমার স্ত্রীর খুব একটা ইয়ে ছিল যে আমরা রাতে সিনেমা দেখতাম। রাতে খুব ওই ধরেন খুব প্রচুর সিনেমা লেট নাইট শো গুলো আপনারা দেখতেন? লেট নাইট শো না, ধরেন ওই ইয়ে আপনার অ্যাপোক্যালিপটো, তারপর খুব ওয়ার্ল্ড ফেমাস ছবিগুলি আমরা দেখতাম। তো ওইটা আচ্ছা, হলে গিয়ে খুব কম দেখা হয়েছে। এবারে ঈদে কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে। এবার আশা করি যাব। এবার আচ্ছা। 4টা সিনেমা তো দেখার ইচ্ছা আছে। কি কি একটু শুনি, কোন কোন সিনেমা দেখবেন? প্রিন্স, তারপর ওই যে প্রিন্স, রাক্ষস, আরেকটা যেন কি আছে, নিশো ভাই করেছে দম। নিশোরটা আমি দেখবো না, কারণ নিশোকে আমি মানে ব্যক্তিগত মানে আমি কি কারণে জানি নিশোকে নিতে পারি না। নায়ক হিসেবে? নায়ক হিসেবে না, ওর অডাসিটি আমার পছন্দ না। ও যে প্রথম ছবি করতে এসে সাকিবকে নিয়ে যে দ্বান্দ্বিক অবস্থান তৈরি করেছে, আমার কাছে মনে হচ্ছে এটা শিল্পী সুলভ হয়নি। আচ্ছা, এই জন্য তখন থেকে আমি নিশোর কোনো কিছু দেখি না। কিন্তু নিশো ভাই ছাড়াও তো এই সিনেমায় আরো অনেক বাট অভিনেতা নিশো তো আছে, তো আমি জানি ওটা আমার দেখে ভালো লাগবে না কখনো। আচ্ছা, টিজার দেখা হয়েছে যতগুলো রিলিজ হয়েছে? নিশোরটা ছাড়া। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? কোনটাকে এগিয়ে রাখবেন? আমার তো আসলে কি বলবো, যেহেতু সিনেমা এখনো রিলিজ হয়নি, আমি সবগুলোকে এগিয়ে রাখবো, কারণ আমি সবগুলোই দেখবো। কিন্তু পরিচালকের দৃষ্টি থেকে যদি জিজ্ঞেস করি, কোন সিনেমার টিজারটা আপনার কাছে মনে হচ্ছে ফাটাফাটি? আমার কাছে সেক্ষেত্রে রাক্ষসের টিজারটা ফাটাফাটি। কি আসলে না, আমার মানে কথাটা আমার স্ববিরোধী মনে হবে। ওই অর্থে ফাটাফাটি আমি ভাবতে পারি না কেন, কারণ আমাদের সবগুলি সিনেমাই হচ্ছে তামিল সিনেমার নকল। তো এই নকলবাজি যতদিন না বন্ধ হবে, আসলে আমার কাছে এর চেয়ে আমাদের নাটকই অনেক ভালো লাগে। আচ্ছা, তো আপনি কি পার্সোনালি তামিল সিনেমার ফ্যান না? আমি পার্সোনালি তামিল সিনেমার খুবই ফ্যান, কিন্তু তার মানে তো এই না যে আমার দেশে আমার সিনেমা বানাতে হবে তামিল ছবি নকল করে বা কনসেপ্ট এখান থেকে নিতে হবে। তাহলে আমার স্বকীয়তা কোথায়? আচ্ছা, পরিচালক যারা আছে আমি দেখি যে সবারই একটা হচ্ছে গিয়ে প্ল্যান থাকে, স্বপ্ন থাকে, যেটাই বলি সিনেমা করার। তো আপনার কি এই ধরনের কোনো প্ল্যান বা স্বপ্ন আছে কিনা? একসময় অনেক প্ল্যান ছিল যখন আমি পরিচালনা শুরু করি, কিন্তু বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট মিডিয়া যেটাই বলি না কেন,
আমাদেরকে এক্সপ্লয়েট করেছে একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি। প্রতিদিন আমরা স্বপ্ন দেখেছি যে আরো ভালো কাজ করব, আরো ভালো বাজেট নিয়ে কাজ করব, সিনেমা বানাবো, কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে আমাদের 30 বছর পার হয়ে গেছে এবং প্রতিনিয়ত দেখছি এই জায়গাটা আসলে প্রতিদিন ধ্বংস হয়েছে। মানে আমি যে জায়গায় টেলিভিশনে যাত্রা শুরু করেছিলাম, আজকে টেলিভিশনের অবস্থা সেটা না। সিনেমার স্বপ্ন আমি যখন থেকে দেখি এখন হলই তো নেই। কিন্তু সময় অনুযায়ী কি আসলে যে প্রেক্ষাপট সেটা তো একটু পরিবর্তন হবেই, সেটা কি হয় না? কিন্তু পরিবর্তনটা তো নেগেটিভ হয়েছে। মানে দেখেন, একটা সুস্থ ইন্ডাস্ট্রির জন্য কি দরকার? প্রফেশনালিজম দরকার, এটা সবাই বলে। তা আমাদের টিভি স্টেশনগুলো তো নন প্রফেশনাল অ্যাটিটিউড শো করেছে আমাদের সবসময়। আমি ডিরেকশন কেন ছেড়েছি? দেশ টিভিতে আমার 56 লাখ টাকা আটকে রেখেছিল 4 বছর। তা আমি একজন ডিরেক্টর, আমি আমার নিজের প্রোডাকশন আমি প্রডিউস করেছি। তো যখন একটা চ্যানেল আমার 56 লাখ টাকা আটকে রাখবে, ওই প্রজেক্টগুলো দিয়ে তো দেশ টিভি ব্যবসা করেছিল, কিন্তু আমার টাকা আটকে রেখে আমাকে পথে বসিয়ে দিয়েছে। তো আমি তখনই ডিরেকশন ছেড়েছি। সেই টাকা তুলতে আবার আরো 4-5 বছর, আরো 4-5 বছর লেগেছে। তো তাহলে এই দেশে কিভাবে স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে? জি, আমি আশা করব এই সিনারিওটা আস্তে আস্তে হয়তো চেঞ্জ হবে, আমরা শুধু আশাই করতে পারি। আবারও একটু ঈদের প্রসঙ্গে চলে আসি। চাঁদ রাত কেমন হতো ছোটবেলায়? এটা খুব মজার হতো, কারণ আমরা চানরাতে যেটা করতাম, বুয়েট ক্যাম্পাসে আমরা সব বাচ্চারা বের হতাম মাদেরকে নিয়ে। কারণ আমাদের মাদেরও একটা সুন্দর কমিউনিটি ছিল। ওই যে বাসায় যেতাম সবার মায়েরা, এবং তারা যেটা করতেন সন্ধ্যার পরে তারা এমনিতেই বের হতেন, আর ঈদের চানরাতে তো আমাদের কারণে বের হতে হতো। আমরা অন্য কোথাও না, কিন্তু আমরা বের হয়ে ওই আমাদের মায়েরা ওই বুয়েট ক্যাম্পাসে একটা বিরাট মাঠ আছে, তারা মাঠে হাঁটতেন আর আমরা মাঠে দৌড়াদৌড়ি করতাম আর গান। আচ্ছা, সেটাও একটা সাংস্কৃতিক আবহ ছিল। হ্যাঁ, অবশ্যই তখন খুব চমৎকার সাংস্কৃতিক আবহ ছিল। আচ্ছা, চাঁদ দেখতেন কি? মানে ওই যে চিকন ঈদের চাঁদ, সেটা কি ওটা দেখাই তো আমাদের বেশি আনন্দদায়ক ছিল। কিন্তু এখন আমাদের চাঁদ দেখা কমিউনিটিও চাঁদ দেখতে পারে না। ইনফ্যাক্ট আমাদের এখন চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ চাঁদ উঠলো কি উঠলো না সায়েন্স এটা বলে দেয়। এই কমিটির নামে এত টাকা নষ্ট করার আমি পক্ষপাতী না। আচ্ছা, ঠিক আছে। ঈদ পরবর্তী একটা বিষয় সবার মধ্যেই থাকে, যেমন এখনো আহারে ঈদ শেষ হয়ে গেল। এটা কি হচ্ছে ছোটবেলায় বেশি ছিল নাকি এখন বেশি মনে হয় আহারে ঈদ শেষ হয়ে গেল? কারণ শেষ হলে আবার আপনার কর্মব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। ছোটবেলায় তো মারাত্মক খারাপ লাগতো। ছোটবেলায় দুইটা জিনিস খুব খারাপ লাগতো। ঈদের দিন যদি বৃষ্টি হতো উঠছে আর মন খারাপ, মানে তখন যে কত রাগ হইতো আল্লাহর উপরে যে কেন বৃষ্টি হচ্ছে এখন, ঠিক আছে। আর সন্ধ্যার পর থেকে মন খারাপ হতে থাকতো যে এই তো রাত্রেবেলা ঈদ শেষ হয়ে যাবে। আর এখন খুব তাড়াতাড়ি ঈদের টাইমটা পার হয়ে গেলে খুশি হন যে আবার কাজে ফিরে যাবেন, কাজে ফিরে যাওয়ার জন্য, কারণ এখন টাইম কাটে না তো। আর ছোটবেলায় দেখা যেত যে ঈদে একটা বড় স্কুলের ছুটি থাকতো, তো সেই ছুটিটা যখন শেষ হয়ে যেত তখনকার অনুভূতি কেমন হতো? ওই যে ঈদ শেষ হয়ে যাওয়ার মতন, মানে ছুটি তো সবসময় ছোটবেলায় মজার একটা বিষয়। এবং স্কুল যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করতে হবে তার 2-3 দিন আগে থেকে মনটা খারাপ হইতে থাকতো আর কি। এবং যথারীতি স্কুলে গিয়ে তো পিটানি খেতাম স্যারের, কারণ ফাঁকি দিয়েছি তো। ঈদের ছুটিতে তার লেখাপড়া করিনি। আচ্ছা, এমন কোন স্মৃতি মনে আছে যে স্কুলে হয়তো বা হচ্ছে গিয়ে খুব বেধড়ক আপনি মার খেয়েছেন, কোনো হচ্ছে গিয়ে ঘটনা? না, মানে অদ্ভুত ব্যাপার, আমি খুবই ফাঁকিবাজ ছাত্র ছিলাম এবং দুষ্টু প্রকৃতির ছিলাম, কিন্তু কি একটা অদ্ভুত কারণে আমার শিক্ষকরা আমাকে খুব আদর করতেন। মানে এটা আমি নিজেই খুব অবাক হই। খুবই আমি কখনো স্যারের হাতে মার খাইনি, বকা খাইনি, কিন্তু আমি অনেক অপরাধ করেছি। আমার বাড়ি থেকে গার্ডিয়ান পর্যন্ত ডাকানো হয়েছে যে আমাকে স্কুল থেকে টিসি দিয়ে দেবে, ওই রকম পর্যায়ে গিয়েছে। তারপর কোনো স্যার আমাকে মারেনি। আমাকে এখন আমাদের যেই শিক্ষকরা এখনো জীবিত আছে, আমাদের সাথে যোগাযোগ আছে, এখনো খুব স্নেহ করে স্যাররা। এটা আমার কাছে একটা বিষয় যে এত আদর কিভাবে পেলাম এত দুষ্ট হওয়ার পরেও। আচ্ছা, নিশ্চয়ই হচ্ছে গিয়ে এমন কোন গুণ ছিল আপনার যে কারণে আমাদের শিক্ষকরা আসলে এরকমই ছিলেন। মানে আমি আমার কথা বলছি, ব্যাপারটা তা না। আমাদের সময়কার কোনো ছাত্রকে হয়তো অনেককে মেরেছে, কিন্তু তাকে তার ভালোর জন্য, কিন্তু স্নেহ ভালোবাসা যেটা স্যারদের কাছে পেয়েছি সেটা আসলে মানে বলে না যে বাবা মার পরে তারা, এটা আমি বিশ্বাস করি। জি জি। এখন কিন্তু এই যে প্রযুক্তির যুগে, যেমন আমি একটা ঈদের জামা কিনলে
অনলাইনেই আসলে সেটা ছবি আছে, তো মোটামুটি সবাই জানে যে কি ধরনের জামা কাপড় হবে। ছোটবেলায় কিন্তু একটা ব্যাপার ছিল জামা লুকিয়ে রাখার, তো বন্ধু বান্ধবের কাছ থেকে কি এটা করা হতো যে না আমার জামা দেখাবো না, একদম ঈদের দিন দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুব কমন ছিল, মানে জামা জুতা কোনো কিছু দেখানো যাবে না। আচ্ছা। তবে ওই ছোটবেলায় ঈদের আর একটা মজার জিনিস ছিল, জুতা বিশেষ করে নতুন জুতা কিনলে সেটা মাথার কাছে রেখে ঘুমাইতাম। নতুন জুতার একটা গন্ধ থাকে না, জি জি জি, যে বালিশের পেছনে মাথার কাছে রেখে ঘুমাইতাম। মানে এইটা খুব অদ্ভুত খুবই একটা চমৎকার ব্যাপার। ছিল। জি, এখনকার ঈদে ছোটবেলার ঈদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আপনার, মানে এখনকার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে একটা বিস্তর ফারাক তো আছে, আপনার চোখে পার্থক্যটা কিরকম? পার্থক্য তো আসলে যেটা আমার কাছে মনে হয় যে আগের ঈদ খুবই সহজ সরল সাদামাটা ছিল, আর এখন সেটা নাই। এখন ধরেন আগের ঈদ, ওই যে বললাম যে আগের ঈদ মানেই ছিল বাড়িতে বাড়িতে যাব, আড্ডা মারবো, খাবো, চলে আসবো। আর এখনকার ঈদ মানেই হচ্ছে মানে বাইরে যাব, ফাস্ট ফুড শপে ঢুকবো, আড্ডা মারবো। মানে আমার তো মাঝে মাঝে বেইলি রোডে, আমার বাসা যেহেতু বেইলি রোডের কাছে, আমার খুব আক্ষেপ লাগে যে এদের বাবা মা বোধহয় ঈদে যে রান্না করতে হয় এই রান্নাটুকুও করতে পারে না। নাতে পুরা ফ্যামিলি কেন চলে আসবে ফাস্ট ফুড শপে? ফাস্ট ফুড তো ফ্যামিলি নিয়ে খাওয়ার বিষয় না, এবং তাও আবার ঈদের দিন। ঈদের দিন। কিন্তু আপনি দেখবেন যে রাত 12টা পর্যন্ত ভিড়, আপনাকে দাঁড়ায় থাকতে হবে ঢুকতে গেলে। জি, আচ্ছা, সালামির ব্যাপারে আরেকবার আসি। আপনি তো বলেছেন যে আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পেয়েছেন, এখন সালামি দিতে হয় কত, সর্বোচ্চ কত দিতে হয়? এইটা না ডিপেন্ড করে, মানে আগে তো সালামি নেয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ ছিল না, ক্যালকুলেশন ছিল না। এখন হিসাব নিকাশ করতে হয়। যাচ্ছে ওর ছেলে না, ওকে তো এত দেওয়া যাবে না, এত দিতে হবে। ওর ছেলে আছে, ওকে এত দিলেই চলবে। তো আমরা সালামি দেওয়ার সময় একটু কমার্শিয়ালি ক্যালকুলেট করি, তো যেটা আসলে আমার ভালো লাগে না। আমার ইনফ্যাক্ট সালামি বিষয়টা ছোটবেলাতে তো না বুঝে করেছে, কিন্তু সালামিটা আমার কখনোই, মানে আমার কেমন জানি, মানে প্রথমত এখনকার জেনারেশনে যেটা দেখি যে সালামির জন্য ওরা পাগল হয়ে থাকে। মানে এটা কিন্তু ওই আমরা যে না বুঝে সালামি নিতাম ওইটা না, এখন ওরা কমার্শিয়ালি চিন্তা করে আমার কত টাকা, ওরা হিসাব করে দিনের শুরুতে যে আমার এত টাকা উঠবে, এত টাকা। এবং সেটা না উঠলে অনেকের মন খারাপ হয়। তো আমার কথা হচ্ছে একটা বাচ্চা যে আসলে ঠিক মতো হিসাবের ব্যাপারটা বোঝে না, তাকে আমরা কিন্তু খুবই একটা, মানে আমার কাছে মনে হয় এটা ভালো এটা রং কনসেপ্ট। রং কনসেপ্ট। আচ্ছা, ঈদের খাবার এখন তো আপনি হয়তোবা অনেক পরহেজ করেন, খাওয়া দাওয়া অনেক কিছু আপনি হয়তোবা অ্যাভয়েড করেন, বাট ছোটবেলায় তো খুব দাপিয়ে খেতেন। তো মায়ের রান্না করা কোন খাবারটা না হলে আপনার ঈদ অসম্পূর্ণ থাকতো? চটপটি। চটপটি। ঈদ আমার প্রিয় হচ্ছে একটা কারণে, ইভেন স্টিল নাও আমার চটপটি খুবই ফেভারিট, এবং ঈদে আমি অন্তত চটপটিটা আমি চাই। আচ্ছা, অনেকে মনে করে যে চটপটি হচ্ছে কি মেয়েদের খাবার। আব্দুল্লাহ রানাকে দেখেন ছোটবেলা থেকে চটপটি খায় এবং এখনো সেটাই ফেভারিট। আচ্ছা, বউয়ের রান্না করা কোন খাবারটা ছাড়া আপনার ঈদ হয় না? পায়েস। পায়েস। বাংলাদেশের সেরা পায়েস আমার স্ত্রী রান্না করে। ও বাবা, তাই নাকি? আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কেন এত বেশি স্পেশাল মনে হয়? বউ রান্না করেছে এজন্য? না, এটা আপনি যদি কখনো যান, যদি তার হাতের পায়েস খান, তাহলে আপনি বুঝবেন কেন। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি বুয়েট ক্যাম্পাসে বড় হয়েছেন, আপনাদের দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সাথেই বড় হওয়া, আত্মীয় স্বজন তো আমার মনে হয় যে দূরে দূরে থাকতো। এমন কোনো রীতিনীতি আছে যেটা হয়তো বা সবসময় পালন করতো, প্রত্যেক বছর প্রত্যেক ঈদে ম্যান্ডেটরি? না, সেরকম কোনো ইয়ে নেই। আপনার কাজের মাধ্যমে তো আপনি ভালোবাসা বিভিন্ন সময় দর্শকদের কাছ থেকে পান। ঈদ আসলে দর্শকরা আপনাকে কিভাবে শুভেচ্ছা জানায়, বা এখন সেই সিনারিওটা কেমন হয়? সেই সুযোগটা তো আসলে ওইভাবে নাই, দর্শকদের সাথে তো আমাদের আসলে সরাসরি কমিউনিকেশন খুব কম। তবে হ্যাঁ, আমরা দুস্থ কিছু অভিনয় শিল্পী আছি, মানে দুস্থ বলি, দুষ্টামি করি। আপনি নিজেকেও সেই না, আমি দুষ্টামি করে বলি যে আমার আরো কিছু কলিগ অভিনয় শিল্পী আছে আমাদের, যাদের গাড়ি নাই। সো আমরা তো সাধারণ পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করি, সেটা বাস হতে পারে, রিক্সা বা হেঁটে। তা আমাদের সাথে পথে ঘাটে দর্শকের খুব দেখা হয়, এবং এদের কাছ থেকে আসলে রেসপন্সগুলি খুব ভালো পাই। তো ঈদের সময়, ঈদের নামাজ পড়তে গেলে তো নিশ্চয়ই হচ্ছে গিয়ে এসে সেই ভালোবাসাটা ব্যক্ত করে হয়তো, সেটা পাই। আচ্ছা, অনেক কাজ তো করা হয়েছে পরিচালকের জায়গা থেকে, এবং অভিনয় অনেকদিন যাবত করছেন, আমি ভুল না করলে 2015 থেকে তো আপনি কন্টিনিউ অভিনয় করছেন। তো এমন কোনো কাজ আছে যেটা মানে খুব স্মরণীয়, আপনার সবসময় মনে থাকবে, বা এখন পর্যন্ত আর কি? আরো তো কাজ করবেন অনেক, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত করা কোনো কাজ, পরিচালনাও হতে পারে, অভিনয়? হ্যাঁ, আমার নিজের পরিচালনার একটি কাজ ছিল, আমরা একটি ভোরের অপেক্ষায় আছি, সজল অভিনয় করেছিল, আমিও করেছিলাম। তো ওইটাতে, ওই নাটকটি পরিচালনার ক্ষেত্রে আমার খুবই প্রিয়। আর অভিনয় করেছিলাম ওটাতে আমি একটা নেগেটিভ চরিত্রে,
আমার ওই চরিত্রটিও আমি খুব উপভোগ করেছি ওই নাটকটিতে। আচ্ছা, আপনার জীবনের যদি বলি যে সবচেয়ে স্মরণীয় ঈদ কোনটি? একটা তো আপনি বললেন যে মা কাপড় বানিয়ে রেখেছে, সেটা একটা আছে। এছাড়া যদি আর কোনো ঈদ থাকে যে কোনো কারণে খুব স্মরণীয়, ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু স্মরণীয়। আমার জীবনে আরেক স্মরণীয় ঈদ, ওটা স্মরণ তো আসলে মানুষ দুইভাবে করে, একটা হচ্ছে আনন্দে, একটা দুঃখে। আমার মাকে ছাড়া আমি প্রথম যে ঈদ করি সেটাও আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মানে ওইটা আমার, মানে ঈদ মানুষ বলে আনন্দের, কিন্তু সেটা আমার কাছে চরম নিরানন্দের একটি দিন ছিল। মানে সেই জায়গা থেকে কষ্টের সেটাও জায়গা থেকে স্মরণীয়। আসলে স্মরণীয়। জি, মা বাবা আসলে হচ্ছে গিয়ে এমন আসলে ব্যক্তি, মানে আমাদের জীবনে আমার মনে হয় যাদের আছে তারা থাকতে হয়তো বা খুব একটা এটা বোঝে না, চলে সত্যি গেলে সেটা আমরাও খুব বুঝিনি, কিন্তু কষ্ট। যাওয়ার পর থেকে আর কখনো ভুলতে পারিনি। জি, আমিও বাবাকে হারিয়েছি এবং প্রত্যেক ঈদেই মনে হয় যে এটা কোনো ঈদ না বাবাকে ছাড়া। তো যাদের আছে আমার মনে হয় যে তাদের খুব বেশি মা এবং বাবাকে রেসপেক্ট, ভালোবাসা এবং সব ধরনের সুখ এবং আনন্দ দেয়া উচিত। ভাইয়া, অনেক লম্বা গল্প করেছি এবং খুব ধন্যবাদ যে আপনি এত সময় ধরে আমার সাথে এই আড্ডায় বসে আছেন ধৈর্য ধরে, এবং অনেক চমৎকার চমৎকার কথা আপনি আমাদেরকে জানালেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এবারে ঈদ উপলক্ষে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ যে আপনারা ধৈর্য নিয়ে আমাদের এই আড্ডা শুনেছেন। আসলে ঈদ আনন্দের, কিন্তু এই ঈদটা আনন্দের তখনই হবে যখন আপনি আপনার আশপাশের যারা আছে সবার মুখে যখন হাসিটা থাকবে, তখনই ঈদটা আনন্দের হবে। কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার নিকটাত্মীয় কারো মুখে যদি হাসি না দেখেন, তাহলে সেই ঈদ আপনি এককভাবে কখনো আনন্দের হতে পারে না। তাই সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা যখন ঈদটা উদযাপন করব, অবশ্যই সেটা একটি আনন্দের ঈদ হবে। আর একটু আগে সে যা বললো যে যাদের মা বাবা আছে এই ঈদে মা বাবাকে সময় দেন। যেদিন তারা থাকবেন না সেদিন কিন্তু আর এই আনন্দটা পাবেন না। তো যতদিন তাদের কাছে পাবেন তাদেরকে মাথায় তুলে রাখেন। ধন্যবাদ। অনেক দামি কথা, ধন্যবাদ আপনাকে ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনপিবির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি ঈদ আড্ডা। আমার মনে হয় আজকের আড্ডা একই সাথে অর্থবহ এবং খুব আনন্দের ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরো একজন অতিথিকে সঙ্গে নিয়ে। ঈদ মোবারক।